হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর রায়মাটির অর্থাৎ প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 নম্বর যে স্কুল আছে শিলিগুড়ি বরাধাক্রান্ত বিদ্যাপীঠ, এই স্কুলের যে কোশ্চেনগুলো আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। পেজ হচ্ছে কত? 179 পেজ, 89 পেজ, 189 এবং 190 পেজের মধ্যে যে কোশ্চেনগুলো আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আলোচনা করব। সেট নম্বর অর্থাৎ স্কুল নম্বর হচ্ছে 12 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা গ্রুপ এ যে কোশ্চেনগুলো আছে এমসিকিউ, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে 1 নম্বর যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16 হলে এনটিপিতে 5.6 লিটার ওই গ্যাসের ভর কত? তার আগে আমরা বলবো যে আমরা কোনো গ্যাসের আণবিক গুরুত্ব অর্থাৎ এম সমান কী জানি? এম সমান হচ্ছে কি 2 × ডি, যেখানে ডি হচ্ছে তোমার কী বলতো বাষ্প ঘনত্ব। তাহলে এম সমান কী পাচ্ছি? 2 × ডি। ডি এর মানে এখানে দেওয়া আছে কত? 16। তাহলে কত পাচ্ছি? সমান 32 গ্রাম। ঠিক আছে, তাহলে আণবিক গুরুত্ব, কোনো গ্যাসের আণবিক গুরুত্ব পেলাম কত? 32 গ্রাম পেলাম, যেটা এখানে বের করা আছে দেখে নাও। পেলাম কত? 32 গ্রাম পেলাম। এবার কি বলো তো, আমরা কি জানি? আমরা জানি যে এনটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর হচ্ছে 32 গ্রাম। এনটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসের ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে যদি ঐকিক্রমে করতে যাই, তাহলে 1 লিটার কোনো গ্যাসের ভর কত হবে? যে 32/22.4 লিটার। তাহলে আমাকে বের করতে বলেছে এখানে যে 5.6 লিটার গ্যাসের ভর কত হবে। তাহলে 32/22.4 গুণিত 5.6। তাহলে এই যে টার্মটা পেলাম, এটাকে ক্যালকুলেশন করে দেখবে, ক্যালকুলেশন করে পাবে তোমরা হচ্ছে 8 পাবে। ঠিক আছে, কত অ্যান্সার পাবে? 8 পাবে। তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি, 8 গ্রাম। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো কীভাবে, প্লাস এখানে করে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে যদি এক্স ও ওয়াই হয়, তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কী হবে? তো আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়, আমরা জানি আয়তন প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ। তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান এ, ওয়াই ইজিক্যাল টু 3x। ঠিক আছে, কারণ যে আমরা জানি আয়তন প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কী হবে? 3 গুণ হবে। তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান এ, ওয়াই সমান 3x, যেহেতু এখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে যে আর রোধের একটি পরিবাহী তারকে সমান দুভাগে ভাগ করে টুকরো করে দুটিকে সমান্তর সময় যুক্ত করলে তুল্যরোধ কত হবে? যে আর রোধের একটি পরিবাহী তারকে যদি সেটাকে সমান 2 ভাগে ভাগ করি, তাহলে টুকরো দুটিকে সমান্তর সময় যুক্ত করলে সে তুল্যরোধটা কত হবে? ঠিক আছে, তো প্রথমে দেখো যে তারটাকে যদি 2 ভাগে ভাগ করি, তাহলে আর রোধ বিশিষ্ট তারকে যদি 2 ভাগে ভাগ করি, তাহলে তার রোধটা কত হবে? R/2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা R/2 আর একটা R/2, 2 ভাগে ভাগ করলে দুটো পেলাম, দুটো হচ্ছে R/2। আর এই দুটো কী বলো তো? সমান্তরাল সমবায় আছে। কী আছে? সমান্তরাল সমবায় রোধটা আছে। তাহলে তো দুটো রোধ যদি সমান্তরাল সমবায় থাকে, তাহলে তার তুল্য রোধটা হবে যে কোনো একটা রোধের কী হবে? অর্ধেক হবে। ঠিক আছে, যে কোনো একটা রোধের অর্ধেক হবে। তাহলে এই যে একটা রোধ নিলাম R/2, তো এটাকে কী করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কী পাবো? R/2/2 মানে কি? R/2 গুণ করলে কী হয়ে যাবে? 1/2 হয়ে যাবে, কারণ এখানে নিচে কিছু নেবে না, 1 উল্টে যাবে, ভাগ আকারে আছে, গুণ করলে উল্টে যাবে। তাহলে কী পাচ্ছি? সমান R/4। তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে R/4। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে অপশান ডি, R/4। কারণ সমান্তরাল সময় দুটো রোধ যদি সমান্তরাল সময় থাকে, তাহলে যে কোনো একটা রোধ, সেই দুটো রোধের যে কোনো একটা রোধের অর্ধেকটাই কী হবে? তুল্যরোধ হবে। তাহলে এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে R/4। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি 2 মিনিটে 60
কুলম আধান প্রবাহিত হয় তাহলে তার প্রবাহ মাত্রা কত। তার আগে জানতে আমাদের যে প্রবাহ মাত্রা আই, প্রবাহ মাত্রা আই সমান কি জানি, আধান বাই সময়, আধান বাই সময়। তাহলে এখানে তোমার দেখো যে আধান কিউ এবং কিউ সমান দেওয়া আছে 60 কুলম এবং সময় দেওয়া আছে কত, 2 মিনিট। তো 2 মিনিটকে যদি আমরা সেকেন্ডে নিয়ে চলে আসি তাহলে সেকেন্ডে করতে গেলে কী হবে, 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে টি সমান কত, 2 × 60 সমান 120 সেকেন্ড। তাহলে অতএব প্রবাহ মাত্রা কত, প্রবাহ মাত্রা ফর্মুলা কি, কিউ বাই টি। এখানে কিউ এর মান হচ্ছে 60 আর তোমার টি এর মান পেয়েছে 120 ডিগ্রি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে অর্থাৎ 0 0 কেটে যায়, 6 দিয়ে 12 মানে কি 1/2 হয়। আর 1/2কে দশমিকে করলে কী হবে, 0.5 পাবো। ঠিক আছে, আর এককটা হবে অ্যাম্পিয়ার। তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি, 0.5 অ্যাম্পিয়ার। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন দেখো 1.5। 1.5-এর কোশ্চিন বলেছে যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডের নিম্নোক্ত কোনটি উৎপন্ন হয়। নিচের যে 4টা অপশন দেওয়া আছে তার মধ্যে কোনটা উৎপন্ন হয় সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ডি, Cu2+। ওকে, নেক্সট 6 নম্বর কোশ্চিন। 6 নম্বর কোশ্চিন বলেছে যে নেসলার বিকারকের সাহায্যে প্রদত্ত কোনটি বা কোন যৌগটিকে শনাক্ত করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, যে নেসলার বিকারকের সাহায্যে প্রদত্ত কোন যৌগটিকে শনাক্ত করা যায়। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি, NH3। ঠিক আছে, কী হবে, NH3। 7 নম্বর কোশ্চিন, যে থার্মিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয়, থার্মিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় সেটা কি, থার্মিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন সেটা হচ্ছে Fe অর্থাৎ লোহা। ঠিক আছে, এগুলো আমাদের গ্রুপ এর কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা গ্রুপ বি এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে বলবো তোমাদের যে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের সেই দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের ফুল সেটের অ্যান্সার PDF নিতে অবশ্যই আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের দুটো মিলে মোট মূল্য হচ্ছে 70 টাকা। ঠিক আছে, যে বা যিনারা PDF নিতে ইচ্ছুক তারা যদি এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। ওকে, আসি এবার আমরা গ্রুপ বি এর কোশ্চেনগুলোতে, এবং তার সঙ্গে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। নেক্সট গ্রুপ বি এর ফার্স্ট কোশ্চেন বলেছে যে 1 মিলিমোল NH3-তে অণুর সংখ্যা কত। 1 মিলিমোল NH3-তে অণুর সংখ্যা কত। তো আমরা জানি যে 1 মোল NH3-তে অণুর সংখ্যা হয় 6.022 × 10⁻23। তো আমাকে বের করতে বলেছে 1 মিলিমোলে। তো আগে বের করছে 1 মিলিমোল সমান কত মোল। 1 মিলিমোল সমান আমরা জানি 10⁻³ মোল। তাহলে 10⁻³ মোলের কতগুলো অণুর সংখ্যা হবে। তাহলে 10 দিয়ে এখানে তোমার 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমাকে এই সংখ্যাটা থাকবে, এটা কী হবে যে 3 বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, পাওয়ারে 20। তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কী বলো তো, যে 6.022 × 10⁻20। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন বলেছে যে ভরের সংরক্ষণ সূত্রের প্রবক্তাকে। তো ভরের সংরক্ষণ সূত্রের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী ল্যাভোসিয়ে। কী বলতো, বিজ্ঞানী ল্যাভোসিয়ে। ভরের সংরক্ষণ সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী ল্যাভোসিয়ে। নেক্সট কোশ্চেন বলেছে যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা লিখুন। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা হবে যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান হবে আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা হচ্ছে সম্পর্ক। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে যে একটি দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে পাতটি বেঁকে যায় কেন। একটি দ্বিধাতব পাতকে যদি উত্তপ্ত করি তাহলে পাতটা বেঁকে যায় কেন। অ্যান্সার হবে যে দ্বিধাতব পাতে থাকা দুটি ভিন্ন ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলাদা হয়।
দ্বিধাতু পাতে থাকা দুটি ভিন্ন ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলাদা হওয়ায় উত্তপ্ত কোলে সমান উষ্ণতা বৃদ্ধিতে একটি ধাতু তারটির চেয়ে অপরটির চেয়ে বেশি প্রসারিত হয়, ফলে পাতটি কী বলতো বেঁকে যায়। নেক্সট অথবা কোশ্চেন বলেছে যে জলের ব্যতিক্রান্ত প্রসার কী? জলের ব্যতিক্রান্ত প্রসার কী? জলের ব্যতিক্রান্ত প্রসার যে সাধারণ তরলের তাপমাত্রা কমালে আয়তন কী হয়? কমে যায়। সাধারণ তরলের তাপমাত্রা কমালে আয়তন কমে যায়, কিন্তু জলের ক্ষেত্রে 4°C থেকে 0°C পর্যন্ত তাপমাত্রা কমালে আয়তন না কমে উল্টে কী হয়? বৃদ্ধি পেয়ে যায়। জলের এই অস্বাভাবিক প্রসারণকে ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়। জলের ব্যতিক্রান্ত প্রসারণটা কি? যে সাধারণ তরলের তাপমাত্রা কমালে আয়তন কী হয়? কমে, কিন্তু জলের ক্ষেত্রে কী হয়? 4°C থেকে যদি আমরা 0°C পর্যন্ত তাপমাত্রা কমাই, তাহলে সেখানে কী হতো? আয়তনটা না কমে উল্টে কী হবে? আয়তনটা বৃদ্ধি পেয়ে যাবে। জলের এই অস্বাভাবিক প্রসারণটাকে ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে 3 ওহম, 4 ওহম এবং 5 ওহম রোধ বিশিষ্ট তিনটি পরিবাহীকে একসঙ্গে একটি কোষের সমান্তরাল সমবায়, কী বলেছে? সমান্তরাল সমবায় যদি যুক্ত করি, তাহলে কোন রোধটির মধ্য দিয়ে তড়িৎ সর্বোচ্চ প্রবাহিত হবে বা সর্বোচ্চ তড়িৎ প্রবাহিত হবে? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে 3 ওহম রোধের মধ্য দিয়ে কিন্তু সর্বোচ্চ তড়িৎ প্রবাহিত হয়। কারণ সমান্তরাল সমবায়ে বিভব কী থাকে? ধ্রুবক থাকে, এবং প্রবাহমাত্রা রোধের কী হয়? ব্যস্ত অনুপাতিক। প্রবাহমাত্রা রোধের কী হয়? ব্যস্ত অনুপাতিক হয়। তাই সবচেয়ে ছোট রোধের মধ্য দিয়ে তড়িৎটা কী বলতো? সর্বোচ্চ যাবে। ওকে, নেক্সট অথবা কোশ্চিন যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণের মান কত? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণের মান কত? সঠিক অ্যান্সার হবে 90° বা 1 সমকোণ। 1 সমকোণ মানে হচ্ছে 90°। নেক্সট বলছে 2.5 1 ESU বিভব সমান কত ভোল্ট? 1 ESU বিভব সমান হচ্ছে 300 ভোল্ট। তারপরে সত্য অথবা মিথ্যা লেখো। বলেছে তো লোহা তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করে না। তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করে না। এটা সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে সত্য হবে। ঠিক আছে। নেক্সট বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো। প্রথমে যেটা কী আছে? ডুরালুমিন ধাতু সংকরের মূল উপাদান। সঠিক অ্যান্সার সেটা হচ্ছে বি Al অর্থাৎ অ্যালুমিনিয়াম। তারপর হচ্ছে সংশ্লেষণ পদ্ধতি অ্যান্সার হবে অপশন সি ACL এর শিল্প উৎপাদন। আর লাস্ট গ্যাস কার্বন সেটা হচ্ছে এ তড়িৎদ্বার। ওকে, এই ছিল আমাদের গ্রুপ বি এর অ্যান্সার। নেক্সট গ্রুপ সি এর কোশ্চেনগুলো দেখো। গ্রুপ সি এর কোশ্চেন তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে। এবং যদি তোমরা ক্লাস 10-এর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের প্রশ্ন বিচিত্রার ফুল সেট, প্রত্যেকটা ফুল সেট, লাইফ সায়েন্সের 10টা সেট এবং ফিজিক্যাল সায়েন্সের টোটাল 13টা সেট এর অ্যান্সার PDF আকারে নিতে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, মোট মূল্য 2 থেকে 70 টাকা, আর যে কোনো একটা নিতে পারো, একটা নিলে গেলে 35 রুপিস। ওকে, ফার্স্ট কোশ্চেন বলেছে লেন্জের সূত্র শক্তি সংরক্ষণের একটি বিশেষ রূপ ব্যাখ্যা করো। লেন্জের সূত্রটি বলেছে শক্তি সংরক্ষণের একটি বিশেষ রূপ ব্যাখ্যা করো। অ্যান্সার হবে যে লেন্জের সূত্র অনুযায়ী আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যাতে তার সৃষ্টির কারণকে বাধা দেয়। যেমন একটি চৌম্বক মেরুকে কুণ্ডলীর দিকে আনলে কুণ্ডলীর তাকে কী করে? বিকর্ষণ করে। ফলে চৌম্বককে কাছে আনতে যান্ত্রিক কার্য করতে হয়। এই যান্ত্রিক কার্য কুণ্ডলীতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ কোনো নতুন শক্তির সৃষ্টি হয় না, কেবল যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাই এটি শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট অথবা যে কোশ্চেন বলেছে গৃহ বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সময়ে যুক্ত থাকে কেন? গৃহ বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সময়ে যুক্ত থাকে কেন? কারণ 1 নম্বর, সমান্তরাল সময়ে প্রতিটি যন্ত্র লাইনের মূল বিভব প্রভেদ হচ্ছে 220 ভোল্ট পায়, ফলে প্রতিটি যন্ত্র পূর্ণ ক্ষমতায় চলতে পারে। 2 নম্বর কী হবে?
যে একটি যন্ত্রের সুইচ বন্ধ বা নষ্ট হলে অন্য যন্ত্রগুলির কার্যকারিতা ব্যাহত হয় না। ঠিক আছে, নেক্সট তারপরে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়। সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজই আকরিক নয়, ব্যাখ্যা করো কেন। তো প্রকৃতির ধাতুর যে যৌগগুলি পাওয়া যায় তাদেরকে কী বলা হয়? খনিজ বলা হয়। প্রকৃতিতে ধাতুর যে যৌগগুলি পাওয়া যায় তাদেরকে খনিজ বলে, কিন্তু সব খনিজ থেকে সহজে এবং লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় না। যে সমস্ত নির্দিষ্ট খনিজ থেকে সুলভে সহজে ধাতু নিষ্কাশন করা সম্ভব কেবল তাদেরকে কী বলা হয়? আকরিক বলা হয়। ঠিক আছে, যেমন আয়রনের খনিজ হচ্ছে কি? হেমাটাইট ও আয়রন পাইরাইটিস দুটি কিন্তু কেবল হেমাটাইট থেকে লাভজনকভাবে লোহা বের করা যায়। তাই হেমাটাইট আকরিক হলেও আয়রন পাইরাইটিস আকরিক নয়। সুতরাং সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজই আকরিক নয়। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, তো ইম্পর্টেন্ট কোশ্চেন, থার্মিক পদ্ধতি। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসে প্রায় প্রতি বছরই থার্মিক পদ্ধতি থেকে, যে থার্মিক পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়ন উৎপাদনের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো আর এই পদ্ধতির একটি প্রয়োগ উল্লেখ করো। তো রাসায়নিক সমীকরণটা হবে এরকম, যে Fe2O3 + 2Al অ্যারো Al2O3 + 2Fe প্লাস তাপ। ঠিক আছে, এখানে কিন্তু বাংলায় তোমরা কী লিখবে? তাপ লিখবে, তাপ। ঠিক আছে, টিএপি যাকে কী লিখবে? তাপ লিখবে। প্রয়োগ কী? যে এই পদ্ধতিতে উৎপন্ন অতি উত্তপ্ত গলিত লোহার সাহায্যে রেল লাইনের ফাটল জোড়া দিতে বা ভাঙা যন্ত্রাংশ মেরামতের কাজে কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, এই পদ্ধতি কী বলতো? থার্মিক পদ্ধতি। নেক্সট 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে যে একটি গাঢ় অ্যাসিডের বোতলের খোলা মুখে একটি অ্যামোনিয়া সিক্ত কাচের দণ্ড ধরলে সাদা ধোঁয়ার সৃষ্টি হয়। অ্যাসিডটি কী এবং সাদা ধোঁয়া উৎপন্ন হয় কেন? অ্যাসিডের নাম হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl। আর ধোঁয়ার সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে যে গাঢ় HCl বোতল থেকে নির্গত হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস অ্যামোনিয়া সিক্ত দণ্ডের সংস্পর্শে তার রাসায়নিক বিক্রিয়া ঘটায় এবং অ্যামোনিয়া ক্লোরাইডের সাদা কঠিন কণার ঘন ধোঁয়া সৃষ্টি করে। সমীকরণটা হবে এরকম, দেখে না, NH3 + HCl অ্যারো NH4Cl। তারপরে অথবা যে একটা কোশ্চেন আছে, এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দাগিয়ে রাখো, স্টার চিহ্ন দিয়ে দাও, যে নাইট্রোলিয়াম কি, এটি কিভাবে প্রস্তুত করা হয়। তো নাইট্রোলিয়াম হচ্ছে ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের ধূসর মিশ্রণকে কী বলা হয়? নাইট্রোলিয়াম বলা হয়। এটি জমিতে নাইট্রোজেন গঠিত উৎকৃষ্ট সার হিসেবে ব্যবহৃত হয়। এটি কীভাবে প্রস্তুত করা হয়? বলছে প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে নাইট্রোলিয়াম কী বলতো উৎপন্ন হয়। আর সমীকরণটা হবে এরকম। আশা করছি বুঝতে পেরেছো। এইগুলো আমাদের গ্রুপ A, B এবং C এর সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার গ্রুপ D এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং তোমাদের বলবো যদি ক্লাস লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স দুটোই দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের ফুলফিল PDF অ্যান্সারের PDF, যেটা তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এরকমই কিন্তু PDF থাকবে। যদি নিতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করো 8145150357। ঠিক আছে, দুটো সাবজেক্ট থেকে মোট মূল্য রেখেছি কত? 70 টাকা। 70 টাকা নিয়ে কিন্তু তোমরা PDFগুলো কালেক্ট করতে পারো। ঠিক আছে, তাহলে সহজে তোমাদের আর লিখতে হবে না, জাস্ট PDFের মাধ্যমে সেই PDFটা তোমরা প্রিন্ট করে কিন্তু শুধুমাত্র পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, এবার আসছে আমরা গ্রুপ ডি এর। গ্রুপ ডি এর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। ফার্স্ট যে কোশ্চেন বলেছে ম্যাথের কোশ্চেন, বলেছে যে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়ায় 1.7 গ্রাম H2S পেতে কত গ্রাম ফেরাস সালফাইডের প্রয়োজন হবে। যেখানে বলে দিয়েছে Fe56, Si32 এবং হাইড্রোজেন, এখানে পারমাণবিক ভরগুলো দেওয়া আছে। ঠিক আছে, এখানে পারমাণবিক ভর, যে Feর পারমাণবিক ভর দেওয়া আছে 56, এসের অর্থাৎ সালফার দেওয়া আছে 32 এবং হাইড্রোজেন দেওয়া আছে কত বলো তো? 1। এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, পারমাণবিক ভর বা মোট ভর দেওয়া আছে। রাসায়নিক সমীকরণটা কীরকম হবে? রাসায়নিক সমীকরণটা হবে এরকম, যে FeS + H2SO4 অ্যারো FeSO4 + H2S। ঠিক আছে, তাহলে আমরা এর আণবিক ভরগুলো বের করব। প্রথমে আমরা FeS এর আণবিক ভর কী হবে? Fe আমরা কী পেয়েছি 56, 56 + S, এর কত 32, 56 + 32 সমান কত পাবো? 88 গ্রাম। একই রকমভাবে H2S এর ক্ষেত্রে এখানে H2 আছে, তাহলে হাইড্রোজেনের কত? 1, তাহলে 1 × 2 + S এর 32,
তাহলে 2 + 32 সমান কত হচ্ছে 34। তাহলে 34 গ্রাম H2S পাওয়ার জন্য আমাদের এপিএস প্রয়োজন কত 88 গ্রাম। ওই কিলোমিটার করতে গেলে যে 34 গ্রাম H2S পাওয়ার জন্য এপিএস প্রয়োজন হয় কত 88 গ্রাম। তাহলে এক গ্রাম H2S পাওয়ার জন্য কী হবে 88 বাই কত যে 88 বাই 34। এবার আমাকে বের করতে বলেছে 1.7, তো 1.7-এর জন্য কী হবে তাহলে 1.7 এখানে গুণ করতে হবে। তাহলে এইটাকে যদি আমরা পুরোপুরি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করে যেটা আমার মান আসবে সেটা হচ্ছে তোমার কী বলো তো 4.4 গ্রাম আসবে। ঠিক আছে, কত আসবে 4.4 গ্রাম। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট যে কোশ্চিন আছে অথবা দিয়ে বলছে যে অ্যামোনিয়া সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়া সালফেটের প্রয়োজন হবে। তো সমীকরণটা দেখে নাও, সমীকরণটা এটা হবে একই রকমভাবে আমরা কী করব এর মোট আণবিক ভর গণনা করব। তো NH4 এর হবে 132 গ্রাম। কীভাবে শেখালাম, কীভাবে পেলে এখানে দেওয়া আছে, সুন্দর করে দেখে নাও। ঠিক আছে, একই রকমভাবে 2NH3 এর আণবিক ভর কত হবে 34 গ্রাম হবে। কীভাবে পেয়েছি তোমরা দেখে নাও। ঠিক আছে, তাহলে একই রকম আগের অঙ্কটার মতো যে 34 গ্রাম NH3 উৎপন্ন করতে যে NH4 প্রয়োজন হয় 132 গ্রাম। তাহলে 1 গ্রামের করতে হবে 132 বাই 34 গ্রাম। তাহলে এখানে আমাদের বের করতে বলেছে 6.8 গ্রাম NH3 উৎপন্ন করতে কত তোমার NH4 প্রয়োজন হবে। তো অ্যান্সার এটা হবে যে 132 গুণিত 6.8 বাই 34। তাহলে কাটাকাটি করলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 26 কত বলো তো 26.4। ওকে, 26.4 গ্রাম। তারপরে নেক্সট কোশ্চিন 2 নম্বর কোশ্চিন যে তাপ পরিবাহিতার সংজ্ঞা লেখো, গ্যাসের তাপীয় প্রসারণ তরল প্রসারের মধ্যে পার্থক্য লেখো। তো তাপ পরিবাহিতা কাকে বলা হয় যে কোনো পদার্থের একক বেধ ও একক ক্ষেত্রফল যুক্ত পাতের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে ওই পাতের একক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে লম্বভাবে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকেই ওই উপাদানের তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। পার্থক্য যে 1 নম্বর যে তরলের নির্দিষ্ট আকার না থাকলেও নির্দিষ্ট আয়তন থাকে, কিন্তু গ্যাসের নির্দিষ্ট আকার বা আয়তন কোনোটিই থাকে না। তরলের নির্দিষ্ট আকার বা আকার না থাকলেও তরলের একটা নির্দিষ্ট আকার না থাকলেও কিন্তু ওর একটা আয়তন আছে, কিন্তু গ্যাসের আকার বা আয়তন কোনোটিই নেই। 2 নম্বর যে সমপরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন প্রসারণ তরলের আয়তন প্রসারণ গুণাঙ্কের তুলনায় কী হয় অনেক বেশি হবে। এই ছিল পার্থক্য। অথবা যে কোশ্চেন দেখো, অথবা কোশ্চেন হচ্ছে তড়িৎ রোধ ও তাপীয় রোধের মধ্যে পার্থক্য লেখো আর তাপীয় রোধাঙ্কের মাত্রা সংকেত লেখো। তো তড়িৎ ও তাপীয় রোধের মধ্যে পার্থক্য 1 নম্বর যে বিভব প্রভেদের কারণে তড়িৎ রোধের সৃষ্টি হয় এবং এটি তড়িৎ প্রবাহকে বাধা দেয়। অন্যদিকে উষ্ণতার পার্থক্যের কারণে তাপীয় রোধের সৃষ্টি হয় এবং এটি তাপ প্রবাহটাকে বাধা দেয়। 2 নম্বর যে তড়িৎ রোধের একক হচ্ছে ওহম, কিন্তু তাপীয় রোধের একক হচ্ছে কেলভিন প্রতি ওয়াট, অর্থাৎ কেলভিন পার ওয়াট। ওকে, এর মাত্রিয় সংখ্যাটা কীরকম আছে এবার দেখুন, আমি একবার লিখে দিচ্ছি কীরকমভাবে আছে এখানে যদি বুঝতে না পারো। যে m ইনভার্স L-3 t তার কিউব, ঠিক আছে, t তার কিউব বাই থিটা বা থিটা ইনভার্স করে দিবে। এই ছিল মাত্রিয় সংকেত। নেক্সট 3 নম্বর 4-3 তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত যে ফ্যারাডের সূত্রগুলি লিখতে বলেছে এবং আন্তর্জাতিক পদ্ধতিতে লাইভ তারের বর্ণটা বলেছে। ফ্যারাডের প্রথম সূত্র কি যে কোনো বন্ধ কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক পদার্থের পরিবর্তন ঘটলে কুণ্ডলীতে একটি তড়িৎচলক বল আবিষ্ট হয় এবং কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ চলে চৌম্বক প্রবাহের পরিবর্তন স্থায়ী হলে আবিষ্ট বলও স্থায়ী হয়। এই ছিল ফ্যারাডের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি বলতো? দ্বিতীয় সূত্র হচ্ছে আবিষ্ট তড়িৎচলক বলের মান কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক পদার্থের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। আর লাইভ তারের বর্ণ
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাইভ তারের বর্ণ কী রং হবে কী বলতো? বাদামি। নেক্সট 4.4 বলছে 220 ভোল্ট থেকে 100 ওয়াট এবং 220 ভোল্ট থেকে 340 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। আর 1 ভোল্টকে জুলে প্রকাশ করতে বলেছে। তো আমরা জানি আর সমান কি v²/p। এখানে আর হচ্ছে রোধ এবং ভি হচ্ছে তোমার ভোল্ট, হ্যাঁ, আর পি হচ্ছে পাওয়ার অর্থাৎ ক্ষমতা। যেহেতু দুটোরই বিভব কি 220, তাহলে তোমার R1:R2 দুটো রোধের অনুপাতটা হবে P2:P1। ঠিক আছে, মানে দ্বিতীয়র পাওয়ারটার ইস্টু প্রথমটার। তাহলে কী হবে 340:100, কাটাকাটি করলে আমরা কী পাবো 17/5 অর্থাৎ 17:5। তাহলে অতএব দুটি বাতির রোধের অনুপাত হবে 17:5। আর তারপর বলছে 1 ভোল্টকে জুলে প্রকাশ করো। তো 1 জুল এটুকু লিখলে হবে শুধু 1 ভোল্ট সমান হচ্ছে 3.6 ইন্টু, এখানে এটার জায়গায় ইন্টু লিখবে, মানে এরকম যে 3.6 ইন্টু 10⁶ জুল। ঠিক আছে, তাহলে 1 ভোল্ট সমান কী হবে 3.6 ইন্টু 10⁶ জুল। নেক্সট অথবা বলছে ডিসির তুলনায় এসি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো, ডায়নামো ও মোটরের মধ্যে পার্থক্য লেখো। তো সুবিধা 1 নম্বর যে এসির উৎপাদন ও বন্টন খরচ ডিসি অপেক্ষা সাশ্রয়ী বা কম। 2 নম্বর ট্রান্সফরমার ব্যবহার করে এসির বিভব সহজেই হ্রাস বৃদ্ধি করা যায় ও দূরবর্তী স্থানে কম শক্তি ক্ষয়ে পাঠানো যায়। ডায়নামো এবং মোটরের মধ্যে পার্থক্য, ডায়নামোতে যান্ত্রিক শক্তির তড়িৎ শক্তি রূপান্তরিত হয় এবং এটি ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম মেনে চলে। অন্যদিকে মোটর তড়িৎ শক্তির যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় এবং এটি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম মেনে চলে। এটি ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম মেনে চলে, এটি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম মেনে চলে। নেক্সট তড়িৎ লেপন কাকে বলে, এর শর্তগুলি লেখো। তড়িৎ লেপন যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু বা ধাতু সংকরে তৈরি বস্তুর ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর সুষম প্রলেপ দেওয়ার পদ্ধতিকেই তড়িৎ লেপন বলা হয়। শর্ত 1 নম্বর যে বস্তুর ওপর প্রলেপ দিতে হবে তাকে সর্বদা ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে। 2 নম্বর যে ধাতুর প্রলেপ দিতে হবে তার বিশুদ্ধ পাতকে সর্বদা অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে। আর 3 নম্বর হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে প্রলেপ দেওয়ার উপযোগী ধাতুর কোনো জলীয় দ্রবণ ব্যবহার করতে হবে। এই ছিল শর্ত। নেক্সট 4.6 কোশ্চেনে দেখো। আর 4.6 কোশ্চেন হচ্ছে লাস্ট কোশ্চেন। আর এই লাস্ট কোশ্চেনটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, জন্য পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে তোমাদের বলবো, তোমরা যদি লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে যদি প্রশ্নবিচিত্রার ফুল সেট, ঠিক আছে, তৃতীয় পর্যায়ে কোনো মূল্যায়নে ফুল সেটের যদি পিডিএফ অ্যান্সার আকার দিতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, 0357। ঠিক আছে, দুটার মূল্য মোট কত রেখেছি 70 টাকা। তা যে নেবে তারা যে নেবে পিডিএফ নিতে ইচ্ছুক তো এখানে এই নম্বরে মেসেজ করতে পারো। এর নম্বর হচ্ছে 8145150357। নেক্সট লাস্ট কোশ্চেন, একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার বিজান ধর্ম আছে এবং ক্ষারীয় লেড নাইট্রেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কী কী ঘটবে তা সমীকরণ সহ লেখো। অ্যামোনিয়া বিজান ধর্ম হওয়ার প্রমাণ, যে উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে লাল বর্ণের কপার ধাতু বিজারিত হবে এবং নিজে নাইট্রোজেন গ্যাসে চালিত হয়। সমীকরণটা এরকম। ঠিক আছে, আর ক্ষারীয় লেড নাইট্রেট ও H2S এর বিক্রিয়াটা কি, ক্ষারীয় লেড নাইট্রেট যদি দ্রবণে H2S চালনা করা হয় তাহলে লেড সালফাইডের একটি কালো বর্ণের অর্ধবেক্ষক করবে। তাহলে সমীকরণটা হবে এরকম। সমীকরণটা আমি আরেকবার লিখে দিচ্ছি কীরকম হবে, যে PbNO3 2 + H2S অ্যারো PbS। ঠিক আছে, নিচে একটু তীরচিহ্ন দিয়ে দেবে, ব্র্যাকেটে কী লিখে দেবে, এটার পরে ব্র্যাকেটে লিখে দেবে কালো, হ্যাঁ, +2HNO3। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এই ছিল আমাদের 12 নম্বর সেটের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।